আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিন সুলতানা চলে এলাম নতুন একটি পর্ব নিয়ে, নতুন একটি ক্লাস নিয়ে। আচ্ছা, এখন আলোচনা করব সেই দিনই মাঠ কবিতা থেকে আসা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে, অর্থাৎ অনুশীলনী সৃজনশীল প্রশ্ন নিয়ে। আমাদের পাঠ্য বইয়ের যে সৃজনশীল প্রশ্ন সেটা নিয়ে কথা বলবো। ক আর খ আলোচনা করি। কি ছাই হয়ে গেছে? ব্যাবিলন ছাই হয়ে গেছে। এই কবিতার মধ্যে দুটি সভ্যতার কথা বলা আছে, একটা এশিরিয়া, একটা ব্যাবিলন। তো ব্যাবিলন পুরোপুরিভাবে ছাই হয়ে গেছে। 2, পৃথিবীর এসব গল্প বেঁচে রবে চিরকাল বলতে কবি কি বুঝিয়েছেন? কোন সব গল্প? প্রকৃতি বেঁচে থাকবে আজীবন। এই যেমন মাঠ ঘাট, খেয়া নৌকা, মানুষ সকাল, গ্রামের মানুষগুলা সকালে কাজ করতে যায়, বিকালে বের হয় এবং তাদের নৌকাগুলা পালের কাছে বেঁধে রাখে। এই যে প্রকৃতির যে গল্পগুলা, মানুষ মরে গেল, প্রকৃতি যে দিন দিন করে বেঁচে থাকবে, প্রকৃতির যে গতিশীলতা, এটা আজীবন বেঁচে থাকবে। এই জন্য কবি বলেছি পৃথিবীর এসব গল্প আজীবন বেঁচে থাকবে। যদি এটা আমরা একটু বিস্তারিতভাবে ব্যাখ্যা করি, তাহলে এভাবে ব্যাখ্যা করতে পারি। পৃথিবীর এসব গল্প বেঁচে রবে চিরকাল বলতে কবি নশ্বর মানব জীবনে অবিনশ্বর প্রকৃতির মহাময়তা বুঝিয়েছেন। নশ্বর মানে ক্ষণস্থায়ী মানব জীবনকে, মানব জীবনের মধ্যে যে অবিনশ্বর মানে চিরস্থায়ী যে প্রকৃতির প্রভাব আছে, সেটাকেই কবি এখানে বুঝাইছেন। তো যদি আমরা দেখি গ ঘতে, দেখো খ নাম্বার প্রশ্নটা যদি আমরা দেখি, পৃথিবীর বুকে মানুষের গড়া সভ্যতা ধ্বংস হলো, শিশির ভেজা চালতা ফুল কিংবা লক্ষ্মী পেঁচার গান কখনো থেমে থাকবে না। মানুষ পৃথিবীতে ক্ষণস্থায়ী, কিন্তু প্রকৃতির এই প্রাত্যহিক আনন্দময় আয়োজনগুলো চিরকাল অম্লান ও শাশ্বত থাকবে। শাশ্বত মানে চিরন্তন। প্রকৃতির এই অবিরাম সৌন্দর্যই মূলত মানুষের অনুপস্থিতিতে ও পৃথিবীতে প্রাণের স্পন্দন টিকিয়ে রাখে। ব্যক্তি মানুষের মৃত্যু ঘটলো, প্রকৃতির রূপ রস গন্ধ কখনো হারিয়ে যায় না, বরং তা যুগ যুগ ধরে একইভাবে বেঁচে থাকে। তাই কবির দৃষ্টিতে নশ্বর জীবনের সমান্তরালে প্রকৃতির রূপকথা সদৃশ্য গল্পগুলো চিরকাল বেঁচে রবে এবং সবসময় বেঁচে থাকবে। শেষ হলো আমাদের খ নাম্বার প্রশ্নটা। এবার আমরা আলোচনা করব গ আর ঘ নিয়ে। ঠিক আছে, গ আর ঘ নিয়ে আমরা কিভাবে আলোচনা করতে পারি দেখো একটু সুন্দর করে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার কথা সাহিত্যে প্রকৃতিকে একটি জীবন্ত চরিত্র হিসেবে সৃষ্টি করেছেন। বিশেষ করে পথের পাঁচালী ও আরণ্যক উপন্যাসে প্রকৃতি চিরকালের নবীন রূপে আবির্ভূত হয়েছে। অপু, দুর্গা এবং আরও অনেকে সেই চিরন্তন প্রকৃতির সন্তান। এরা যায় আসে থাকে না, কিন্তু প্রকৃতি চিরকালীন নানা রূপ রস গন্ধে বর্ণে বিরাজমান থাকে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী বলো, আমাটির ভেপু বলো, আমরা কিন্তু সব গল্পগুলো দেখেছি, তোমাদের সিলেবাসে আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা ছোট গল্প। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রকৃতি নিয়ে অনেক লিখেন, গ্রামীণ সৌন্দর্য নিয়ে অনেক লিখেন এবং তারা সবসময় বেঁচে থাকে। মানুষ যায় আসে, বাট প্রকৃতির সৌন্দর্যগুলো আজীবন বিরাজমান থাকে। তো যাই হোক, আমরা উদ্দীপকটা বুঝলাম। এবার আমরা দেখি এখান থেকে আমাদের গ হয়ে কেমন প্রশ্ন আসে। উদ্দীপকে প্রকৃতি জানার সঙ্গে সেদিনই মাঠ কবিতার সাদৃশ্যপূর্ণ দিক ব্যাখ্যা করো। আর কবিতায় উল্লেখিত সভ্যতার বিবর্তনের সঙ্গে প্রকৃতির সম্পর্ক উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। তো যাই হোক, গ নাম্বারটা পড়ি। উদ্দীপকের প্রকৃতি জানার সঙ্গে সেদিনই মাঠ কবিতার সাদৃশ্য কোথায়, সেটা যদি আমরা একটু মিলাই। সেই দিন এই মাঠ কবিতায় জীবন ও প্রকৃতি নিয়ে কবির ভাবনার সাথে উদ্দীপকটি পুরোপুরিভাবে সাদৃশ্যপূর্ণ। সময়ের আবর্তে মানুষ পৃথিবী থেকে বিদায় নেয়। কি বলেছে? সময়ের আবর্তে মানুষ পৃথিবী থেকে বিদায় নেয় এবং সভ্যতা ধ্বংস হয়ে যায়, কিন্তু প্রকৃতি তার আপন মহিমায় উজ্জ্বল থাকে। মানে প্রত্যেকটা মুহূর্তে প্রকৃতি থাকতে থাকে, প্রকৃতি কখনো থেমে যায় না, কারোর জন্য প্রকৃতি থেমে থাকে না। কবির মৃত্যুর পরেও লক্ষ্মী পেঁচা তার মঙ্গল গান গাইবে, শিশিরের জলে চালতা ফুল ভিজবে এবং খেয়া নৌকাগুলো নদীপথে একইভাবে যাতায়াত করবে। প্রকৃতির এই প্রাত্যহিক আয়োজন ও রূপবৈচিত্র্য মানুষের অভাব অনুভব করে না, বরং তা চিরকাল প্রাণবন্ত থেকে যায়। উদ্দীপকের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি উপন্যাসের মাধ্যমে প্রকৃতি চিরন্তন ও শাশ্বত রূপের কথা বলা হয়েছে। ব্যক্তি মানুষ প্রকৃতি চিরন্তন অনুষঙ্গ নয়, এরা যায় আসে, কিন্তু প্রকৃতি চিরন্তন। সেদিনই মাঠ কবিতায় ও কবি মৃত্যু সম্পর্কিত এরকম ভাবনা প্রকাশ করেছেন। এর সাথে সাথে কবি এও মনে করেন তার মৃত্যুর পরও প্রকৃতি তার নিজস্ব নিয়মে কর্মব্যস্ত থাকবে। সে বিবেচনায় সেদিনই মাঠ কবিতায় বর্ণিত প্রকৃতির চিরন্তন ভাবনায় উদ্দীপকের সাদৃশ্যপূর্ণ হিসেবে দিক উল্লেখ করা যায়। আচ্ছা, চিরন্তন প্রকৃতি সবসময় থাকবে, প্রকৃতি পরিবেশ গ্রাম সেগুলো কখনোই শেষ হবে না। এবার ঘ নাম্বার দেখো। উদ্দীপকের সেই দিনই মাঠ কবিতা উভয় ক্ষেত্রেই সভ্যতার বিবর্তনের সঙ্গে প্রকৃতির গভীর ও অবিচ্ছেদ্য সম্পর্ক তুলে ধরা হয়েছে। যেমন দেখো, পার্থিব জগতে সবকিছু মরণশীল হলো, প্রকৃতি তার আপন ছন্দে অবিনশ্বর। অবিনশ্বর মানে হচ্ছে চিরন্তন একেবারে। সময়ের বিবর্তনে মানুষের গড়া শ্রেষ্ঠ সত্যতাগুলো ধুলোয় মিশে যায়, যার প্রমাণ হিসেবে কবি উল্লেখ করেছেন এশিরিয়া ধুলো, আজ ব্যাবিলন ছাই হয়ে আছে।
অথচ মানুষের এই চরম বিপর্যয়ের মাঝে শিশিরের জলে চালতা ফুল ভেজা কিংবা লক্ষ্মী পেঁচার মঙ্গল গানের কোনো বিচ্যুতি ঘটে না। অর্থাৎ মানুষের অহংকার ও শ্রমের নিদর্শন হিসেবে গড়ে ওঠা সভ্যতা নশ্বর হলেও প্রকৃতির রূপ রস গন্ধে চিরকালীন বহমানতা কখনো স্তব্ধ হয়ে যাবে না। উদ্দীপকে প্রকৃতির সাথে সভ্যতা বা মানুষের সম্পর্কের কথা বর্ণিত হয়েছে। অপু দুর্গার মতো প্রকৃতির সন্তানেরা আসে যায় কিন্তু থাকে না। পক্ষান্তরে প্রকৃতি সবসময় তার আপন গতিতে বহমান থাকে। মানুষ প্রকৃতিরই অংশ, কিন্তু মানব জীবন চিরন্তন নয়, মৃত্যু অনিবার্য। এই ক্ষেত্রে ব্যক্তি মানুষের মৃত্যু হলো প্রকৃতি তার আপন মহিমায় মানুষের স্বপ্ন ও স্বাদকে পূর্ণ করে যাবে। সেদিন এই মাঠ কবিতায় প্রকৃতির নিত্যতার এই দিকটি তুলে ধরা হয়েছে চমৎকারভাবে। তারপর দেখো, সেদিন এই মাঠ কবিতার মৃত্যুতে প্রকৃতির স্বাভাবিক গতিশীলতায় কোনো প্রভাব পড়বে না মত দিয়ে ধ্রুব সত্যকেই প্রকাশ করেছেন। উদ্দীপকে চিরকাল প্রকৃতির রূপরস গন্ধের বিরাজমানতার কথা বলা হয়েছে। সভ্যতার বিবর্তন বা বিনাশ থাকলেও প্রকৃতি তার আপন মহিমায় চিরকাল ভাস্বর মানে উজ্জ্বল থাকে। জীবনানন্দ দাশের সেদিন এই মাঠ কবিতা এবং উদ্দীপকের মূল সুর মূলত এই শাশ্বত সত্যটিকে তুলে ধরে। কথাটি পুরোপুরিভাবে যথার্থ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। প্রথমে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দীপকের সঙ্গে মিল রেখে আসলে আমাদের এই সৃজনশীলটা সুন্দর করে সাজানো হয়েছে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাস নিয়ে খুব দ্রুতই আসবো। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।